এগারোটা বাজে আমাদের গাড়ি ছাড়লো। এই হচ্ছে আমাদের তাপস পাল, সুদূর মঙ্গল গ্রহ থেকে আসছে। আমাদের গায়ে লাগে তাহলে এটা চুলকায়। তুমি তো ঘন্টা নাড়তে খুব এক্সপার্ট। কিং কোবরা মা কালী, ওই কিং কোবরা। কিং কোবরা এই তো, এই তো। নমস্কার সবাইকে, আগাম শারদীয় শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিল্পনগরী হলদিয়ার রানীচক ওভারব্রিজের উপরে। এখন সময় বিকেল 5টা। আমরা এখন বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে, কালিম্পংয়ের দিকে। আমার আজকের গন্তব্য হলো কালিম্পংয়ের এলবং। তো ঝর্ণা, পাহাড়, ঘন জঙ্গল আর পাহাড়ি গ্রাম্য শান্ত পরিবেশ সব কিছুর কাছ থেকে এক নতুন রকম অভিজ্ঞতা নেওয়ার জন্য আজকে আমাদের নতুন গন্তব্য এলবং। তো শুরু করা যাক আজকে নতুন ভ্রমণযাত্রার নতুন গল্প, আজকে দিয়ে শুরু হোক। শিল্পনগরী ছেড়ে আমার বাস ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। প্রচণ্ড জ্যাম থাকার দরুন আমার বাস প্রায় 1 ঘন্টা লেট করলো। সামনে ব্রজলাল চক থেকে আমার আরও 2জন সঙ্গী উঠবে। অবশেষে অনেক কষ্ট ও চেষ্টার অবসান। চাকা ঘুরতে শুরু করেছে ট্রেনের। পেছন দিকে সরে যাচ্ছে আমাদের চেনা শিয়ালদহ স্টেশনটা। আমরা এই মুহূর্তে আছি এখন ট্রেনের জেনারেল কামরাতে, এবং এখানে ঝগড়াঝাটি করে একটা বসার সিটও জোগাড় করেছি আমরা 3 জনে কোনো রকমে। পরের স্টেশন আসতে আমরা জেনারেল কামরা থেকে নেমে আমাদের রিজার্ভেশন কামরাতে উঠে পড়লাম এবং যে যার মতো অ্যাডজাস্ট করে শুরু করলাম। কেন জেনারেল কামরাতে উঠেছিলাম সেটা কাল সকালেই না হয় শোনাবো। আজকের মতো রাত্রি শুভরাত্রি। নমস্কার, সুপ্রভাত। কাল বিকেলের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। আসলে ভিডিও করার টাইমই হয়ে ওঠেনি, কারণ কাল বিকেল থেকে রাত পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছিল। কাল বিকেল 5:30টাতে SBSTC বাসে বিকেল 5:30টায় রানীচকে ওঠার কথা ছিল, যেটা ধর্মতলাতে নামানোর কথা ছিল রাত 1:30টায়। আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছিল রাত 10:15-তে দার্জিলিং মেল। রানীচকে প্রচুর জ্যাম থাকার কারণে আমাদের 5:30টার বাসটা আমাকে 6:30টাতে সিটি সেন্টার থেকে উঠতে হয়। মানে প্রথমেই আমার যাত্রাপথে বাধা এসে গেছিল। এমনিতে দেরি হয়ে গেছিল, তার উপরে রাত 9:30 বেজে গেছে তখন আমরা বাসে সাঁতরাগাছিতে বসে আছি সৌজন্যে আমাদের শহরের ট্রাফিক জ্যাম। ধুলাগড় থেকে সাঁতরাগাছি বাসটা ওখানেই 1 ঘন্টা লাগিয়ে দিয়েছিল। তো ওই সময় আমরা আলোচনা করে কি করব বুঝতে না পেরে রেগে বাস থেকে নেমে যাই। তো আমাদের সমস্ত প্ল্যান বানচাল হওয়ার মুখে। তারপরে খোঁজাখুঁজি করে 2জন ক্যাব ড্রাইভারকে আমরা
পেয়ে যাই, যাদেরকে পার্সোনালি আমরা বুক করি, মানে কোনো অনলাইন অ্যাপস থ্রু নয়। তো তারপরে তাদের প্রাইভেটভাবে বেশি পয়সা ভাড়া দিয়ে বলি শিয়ালদা ট্রেনটা ধরিয়ে দেওয়ার জন্য 10টা 15-তে যে হোক করি। তো ওরা রাজি হওয়ার পর যখন বাইকে উঠি তখন টাইম 9:45, মানে 9:45, আমাদের ট্রেন 10টা 15-তে শিয়ালদাতে। তো তারপরের আধা ঘন্টা আমরা মানে ধুম 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 4-এর ট্রায়াল দিয়েছি আমরা মনে করি। মানে পুজোর প্রাককালে তিলোত্তমর ব্যস্ততম রাস্তায় দুটো বাইকে 5 জন মিলে শিয়ালদা স্টেশনের সামনে যখন আমরা নামি তখনই 10টা 15 বাজে। আমরা 3 জনেই দিলাম দৌড়। আমাদের যে সৌম্যজিৎ, সে তো একজনের মোবাইল ধাক্কা মেরে ফেলে 10 হাত দূরে ছিটকে ফেলে দিয়েছে স্টেশনের ঢোকার মুখেই। তো দৌড় যদি থামাতাম তাহলে ওকে মার খাওয়া থেকে আমরা কেউ আটকাতে পারতাম না। তো ভিড়ের মধ্যে আর ধরতে পারিনি কেউ। তারপরে যখন আমরা প্ল্যাটফর্মে ঢুকি তখন 10টা 16 কি 17 ট্রেন ছেড়ে দিয়েছে। তো তারপরের মুহূর্তগুলো মানে অবিকল দিলভালে দুলহানিয়া লে যাएंगे ট্রায়াল দিয়েছিলাম আমরা। তো আমরা ছুটে ছুটে কোনো রকমের পেছনের দিকে জেনারেল বগিতে উঠতে পেরেছিলাম। তো তারপর আমাদের তো রিজার্ভেশন কামরা ছিলই স্লিপারে, কিন্তু আমরা উঠতে পারিনি। আমাদের প্ল্যান ছিল শিয়ালদাতে কিছু কেনাকাটা করার এবং খাওয়া দাওয়া করার, কিন্তু সব প্ল্যান ভণ্ডুল। আমাদের ভেবে নিয়েছিলাম বর্ধমানে নেমে কিছু খাওয়া দাওয়া করব, কিন্তু বর্ধমানে নেমে আমাদের কামরা চেঞ্জ করতে করতেই ট্রেন ছেড়ে দিয়েছিল। তো আমরা সারা রাত কোনো খাওয়া দাওয়া করিনি, সারা রাত, মানে পেটে এখনও একটা দানা জোটেনি। আর এখনও অবধি ভেবেছিলাম ট্রেন থেকে নেমেই খাওয়া দাওয়া করব, কিন্তু করার কিছু নেই আমাদের। এগুলো হচ্ছে আনএক্সপেক্টেড ঘটনা, মানে এগুলো প্ল্যানিংয়ের মধ্যে নয়। তো ব্যাপারটা হলো ঘুরতে বেরিয়েছি, অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, ট্রেকিংয়ে বেরিয়েছি, মানিয়ে নিতে হবে। সবসময় তো আর 2-2 4 হয় না, আমরাও মানাচ্ছি। তো একদম ট্রেন থেকে নেমেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব বলে প্ল্যান করেছি, দেখা যাক কি হয়। আমাদের ট্রেন উত্তরবঙ্গে ঢুকে পড়েছে। উত্তরবঙ্গ প্রায় 4-5 বছর পরে আবার আসলাম। এখানের হাওয়াটা, এখানকার পরিবেশটাই অন্যরকম। ট্রেন উত্তরবঙ্গে ঢুকলেই একটা আলাদা ফিলিংস, আলাদা ফ্রেশনেস কাজ করে মনের মধ্যে, যেটা প্রতিটা নিঃশ্বাসের সাথে পরিষ্কারভাবে বোঝা যায়। আমি এখন এসে পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। ঘড়িতে এখন সময় 8:10, 15-20 মিনিট লেট করেছে আমাদের ট্রেন। তো এসে এখন একটু ফ্রেশ হয়ে এবার দেখি বাইরের দিকে বেরোবো। আমাদের গাড়ি তো ওখানেই থাকার কথা, দেখছি। স্টেশনে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে বাইরে এসে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরে স্টেশনের বাইরে গাড়ি স্ট্যান্ডে এসে আমরা গাড়ির জন্য ওয়েট করতে থাকলাম। আমাদের গাড়ির টাইম আছে সকাল 9টায়। এই স্ট্যান্ড থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। অবশেষে আমাদের গাড়ি ছাড়লো। 9:30টাতে আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল, সেখানে আমাদের গাড়ি ছাড়লো প্রায় 11:45 নাগাদ। আমাদের সাথে আরও যে সহযাত্রীরা যুক্ত হওয়ার কথা ছিল তারা একটু দেরি করে দেওয়ার জন্যে আমাদের গাড়িও একটু দেরি করে ছাড়লো। মাঝে সেবক থেকে আমাদের আরেকজন সঙ্গী উঠবে। আমাদের গাড়ি ধীরে ধীরে যান্ত্রিক শহরের এই ব্যস্ততা আর ট্রাফিক জ্যাম পেছনে ফেলে সমতলের এই সোজা রাস্তা ধরে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে পাহাড়ের টানে। গাড়ি যত সামনের দিকে এগোচ্ছে চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে দিচ্ছে। আমরা ধীরে ধীরে পাহাড়ি প্রকৃতির বুকে প্রবেশ করছি।
জানালার বাইরে তাকিয়ে চমৎকার আবহাওয়াটাকে ফিল করতে করতে চলেছি, কিন্তু প্রকৃতির এই রূপ উপভোগ করার মাঝেও আমার পাশের এই মহাপুরুষকে ফ্রিতে কুম্ভকর্ণের ডিউটি দেওয়া হয়েছে। এমন পাবলিককে সাথে নিয়ে ঘুরতে বেরোনো যে কি চাপের, সে একমাত্র ভুক্তভোগীরাই জানে। আমি এখানে প্রকৃতির রূপ দেখে কবি হয়ে যাচ্ছি, আর উনি পাশের সিটে বসে ঘুমের রাজ্যে আলাদা এক ট্রিট দিচ্ছেন। যাক, কি আর করা যাবে, মানিয়ে নিয়েই চলতে হবে। সেবকে পৌঁছে আমাদের আরেকজন সঙ্গী, যার ওঠার কথা ছিল, সে আমাদের সাথে যোগ দিল এবং আমরা 3 জন থেকে এখন 4 জনে পরিণত হলাম। এই হচ্ছে আমাদের তাপস পাল, সুদূর মঙ্গল গ্রহ থেকে আসছে। ঠিক আছে, এটা বললে আমাদের 14 নম্বর ব্যান্ডে জয়েন আছে। এটা যা আমি সৌমিত, আমাদের শুভ। আমরা এখন কালিম্পংয়ের দিকে এগোচ্ছি। আগে কালিম্পং যেতে গেলে খানাখন্দ ভরা পাহাড়ি রাস্তায় ট্রাফিকের দশা খুবই খারাপ হতো, কিন্তু এখন এই নতুন তৈরি হওয়া এলিভেটেড করিডোরের সৌজন্যে অনেক কম সময়ে এবং অনেক আরামদায়কভাবে কালিম্পং পৌঁছে যাওয়া যায়। একদম মাখনের মতো মসৃণ রাস্তা, এক পাশে দাঁড়িয়ে আছে বিশাল পাহাড়ের দেওয়াল, আর অন্য পাশে বয়ে চলেছে চিরচেনা তিস্তা নদী, আর আমরা যেন ঠিক আকাশ আর নদীর মাঝখান দিয়ে ভেসে চলেছি। এখান দিয়ে আমাদের ইয়েলবং যাওয়ার রাস্তায় আমরা ঢুকে পড়েছি। রাস্তায় ঢোকার মুখেই আমাদের জন্য 3 জন ট্যুরিস্ট অপেক্ষা করছিল। ওনারা আমাদের ট্রিপের সাথে যুক্ত হব। সব মিলিয়ে আমরা এখন মোট 9 জন হলাম, যারা আগামী 2 দিন একসাথে এক্সপ্লোর করব। কোনটা না বাইরে উড়ে যায় ঘুরে আমরা ইয়েলবংয়ে যাওয়ার রাস্তায় ঢুকে পড়েছি। তোমরা যারা ভাবছো আরাম করে ইয়েলবং যাবে, তাদের জন্য একটা ছোট্ট রিয়েলিটি। দেখতে পাচ্ছ আমার ক্যামেরা কতটা কাঁপছে? না, এটা আমার হাত কাঁপছে না, আসলে আমাদের গাড়িটা এখন ড্যান্স করছে। আমরা যেটা দিয়ে চলেছি সেটা ঠিক রাস্তা নয়, এটা হলো পাথর আর গর্তের পারফেক্ট মিক্সচার।
একবার আমরা ডান দিকে তো পরক্ষণেই আমরা বাম দিকে, মনে হচ্ছে ফ্রিতে রোলার কোস্টারে বসে রয়েছি। বডি ম্যাসেজের জন্য আলাদা করে স্পাতে যাওয়ার একদম কোনো দরকার নেই। বাইরের প্রকৃতির সৌন্দর্য মন দিয়ে উপভোগ করার এখন কোনো উপায়ই নেই। কোন ভালো লোকের সঙ্গে আছে সেটা আমি জানি, সে যে কি এক্সপিরিয়েন্স করছে সেটাও আমি জানি। আমরা 3 বছরের প্রায় চলে গেছি না, প্রিয়তম স্যার ওকে এক্সপিরিয়েন্স দেবে, আমরা এক্সপিরিয়েন্স দেবে দাদা। আর সাইডের ভালো জায়গা চলে আসা অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা। এসেই মিলল এক দারুণ অভ্যর্থনা। এক গ্লাস ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক অনেকটা ক্লান্তি দূর করে দিল আমাদের। এই হলো আমাদের রুম। দরজাটা খুললেই সোজা জানালা, জানালা খুললেই বাইরে ঘন জঙ্গল, যেন একদম প্রকৃতির মধ্যেই আমরা রয়েছি। জার্নির পর একটু ফ্রেশ হয়ে স্নান সেরে আমরা চলে এলাম সোজা ডাইনিং রুমে, কারণ পেটের ভেতরে ততক্ষণে খিদে জানান দিতে শুরু করেছে, কারণ অলরেডি দুপুর 3টে বেজে গেছে। একদম ঘরোয়া স্টাইলে গরম গরম দুপুরের লাঞ্চ, কোনো মশলাদার খাবার নয়, কিন্তু দারুণ সুস্বাদু, জাস্ট তৃপ্তি। এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো টেবিলে খাবার রাখা থাকবে, আমরা যে যার নিজের ইচ্ছে মতো পরিমাণ মতো নিজেরাই নিজেদের সার্ভ করে নিলাম। এটা একটু অন্যরকম অভিজ্ঞতা। দেখছি দাঁড়াও, আমার তো মেসেজ আছে। এই হচ্ছে চোরটা, এই হচ্ছে প্রিয়ঙ্গদার চোর। এর এর হচ্ছে বড়বড়ি চুরি করলো, এই জন্য হচ্ছে এই একদম চলছে। দুপুরের খাওয়া দাওয়ার পর একটু জিরিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু হোমস্টের চারপাশটা ঘুরে দেখতে। মাটির রাস্তা ধরে একটু পেরিয়ে আসতেই চোখের সামনে ধরা দিল অন্যরকম একটা রূপ। পাহাড়ের কোলে একটা ছোট্ট খেলার মাঠ, মাঠের দুধারে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে সারি সারি গাছ, দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সুন্দর শ্রেণীবিন্যাস। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা হোমস্টেতে ফিরে এলাম। মুখটা তো মানুষের মুখে দেখি করে যাই। যোগ আছে সুভা, আই সাপ বললে ঠিক আছে, সাপ সাপ বললে আমি গাল ফেটে যাবো। বলছিল তো বলতেই বলছিল সামনে খেলা নয়। আমরা এখন হোমস্টেতে ফিরে যাচ্ছি। এই হলো আমাদের হোমস্টের পেছনের দিকটা। দূরে পাহাড়ের ভিউ ভালো আসতো, কিন্তু সামনে জঙ্গলের গাছ দিয়ে ঢেকে পড়ার দরুন দূরের ভিউগুলো আমাদের চোখের সামনে ঢাকা পড়ে গেছে। এখন আমরা বেরোবো আমাদের এখানকার লোকাল গ্রাম ঘুরে দেখতে, এক্সপ্লোর করতে। আমরা সবাই এখন আমাদের হোমস্টের সামনে একসাথে জড়ো হয়েছি। আমরা সবাই একে অপরের সাথে পরিচিত হলাম। আমাদের ট্যুর লিডার আমাদের সমস্ত প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিলেন কি করতে হবে কি করতে হবে না। আমাদের হোমস্টের ওনার ফ্রান্সিস দা, তিনি এখানকার লোকাল এবং তিনিও আমাদেরকে গাইড করে আমাদের সাথে নিয়ে যাবেন। আমরা শুরু করলাম আমাদের বিকেলের লোকাল ভিলেজ ওয়াক আর ছোট্ট একটা হাইকিং ট্রেকিং।
পাহাড়ি পথ চেনা শুধু একটা জিনিস, আর পাহাড়কে ভেতর থেকে জানা অন্য একটা জিনিস। আর আমাদের এই গ্রাম্য ট্রেকিংয়ে পাহাড়কে চেনানোর দায়িত্ব নিয়েছেন আমাদের ফ্রান্সিস দা। হাঁটার পথে দুপাশে ছড়িয়ে থাকা সাধারণ গাছগুলোর দিকে আমাদের চোখ না গেলেও ফ্রান্সিস দার চোখ এড়াচ্ছে না কিছুই। কোন গাছের কী গুণ চলতে চলতেই আমাদের বিলে দিতে থাকলো তার সেই জ্ঞানের ঝুলি। পাহাড়ের মানুষদের এই সরলতা আর প্রকৃতির সাথে জড়িয়ে থাকার ক্ষমতা সত্যি শেখার মতো। আজকের আমাদের বিকেলের এই হাঁটাটা একটা দারুণ অ্যাডভেঞ্চার ক্লাসে পরিণত হয়েছে। এগুলোকে কি বলে? রাম তুলসী, বন তুলসী। अब ये ऐसा देख रहा है तो जब ठंड होगा तो उसका कलर थोड़ा चेंज हो जाता है। इसका ना हमारा क्या होता है इधर गांव में हम घर भले घर हमारा हल्दिया, आपका दोस्त को भी सिखा दीजिए सभी को। भले घर हमारा हल्दिया, हम अभी पहाड़ कीजिए पर रहता है। और एक बार कीजिए। थोड़ा छोटा বাহ, দেখছো সব খেয়েছো, সুপার। এই গাছটিকে এখানকার লোকেরা স্থানীয় ভাষায় হাতিবার বলে। ইনাদের ধারণায় হাতি নাকি এই গাছটাকে সহজে কাবু করতে পারে না, তাই মানুষেরা হাতিদের আনাগোনাকে আটকানোর জন্য এই গাছ লাগাতেন বাড়ির চারিদিকে। যোগেশ ভাইয়া, বিস্কুট টিস্কুট আনা না হলে आगे नहीं और पानी माঝখানে গিয়ার দেওয়া ছিলিস। এখানে কিন্তু খাড়াই আছে, এখানে রিস্কি আছে বাবা, বেশি ধারে চলে গেছি। NH 10 থেকে 717-তে গেলাম। ওই জায়গাটাতে ভ্যালির মতন কিছু নেই। একটু হাতটা নিচু কর, ওই জায়গাটা দেখা ঠিক আছে বললে। अच्छा अच्छा वो तो नीचे ऐसे वो अटक जाता है। हाँ हाँ हाँ, जिसका कॉटन का होगा ना उसको फेंकिए। हाँ उधर लग गया, जिसका कॉटन का है उसी को। फिर से एक बार कीजिए। हम लोगों को लगता नहीं है कि आपको कर रहा हूँ। हाँ हाँ, अटक गया। कोई उड़ से देखिए देखो देखो आगे देखो, आगे देखो किसको मारना है आपको। अटक गया। क्या हो गया जोक जो खाना जोक को खाना पाए। দেখা মুখটা উদ্বোধন করলো জোকে। कैमरा की हला के तो जोक ক্যামেরা আছে, ক্যামেরা থেকে এই ভিউ ভালো। তাকেই দেখ, আর কাউকে পাইনি, তাকেই আগে যোগ হচ্ছে, বুঝিস তো? তোর ইয়ে কে স্পেশাল পারসন, জোকের সাথে থেকে জানা। बर्ड का आवाज सुनिए। তুমি আর কিছু বোঝো ना ना কুকুরগুলো? পাহাড়ে কুকুরগুলো খুব ফ্রেন্ডলি। শুভা হাঁপিয়ে যাচ্ছ যে, কি তোর কি? पिक्चर অনেক বাকি। হ্যাঁ, পিকচার অনেক বাকি। চলে গেলে পিছনে শুধু রাস্তাই দেখতে পাওয়া যাবে, আর সেই রাস্তা হচ্ছে কি পাতা? তুতে পাতা। এই পাতার গুণাগুণ বল। এটা হচ্ছে ব্রিদিং প্রবলেম সলভ করার জন্য পাহাড়ে যে উঠি তার জন্য আমাদের যে শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রবলেম হয়, যারা গাঁজা মদ খায় তাদের জন্য পারফেক্ট। যেমন এরা গাঁজাড়ি, এদের জন্য পারফেক্ট। আমার দেখো আমি কিছু নিইনি, এই যে আমি ভালো আছি। পয়েন্ট অফ ভিউ সেন্ড নিলে দিক থেকে তোমাকে কিছু বলতে পারলাম না। नेचुरल टैटू है হ্যাঁ দিখাইয়ে তো नेचुरल ऐसा तो आपको शहरों में तो पैसा लगता है, इधर हाँ। फ्री में
नेचुरली दिया है, ये सफेद है, थोड़ा इसको ट्राई हम कीजिए। लोग साला काले हैं, कुछ नहीं, पता नहीं चलेगा किसी को भी। ये आपको अगर इसे टच किया तो फिर जाएगा, हाँ आपको नहीं टच करना। अच्छा ठीक है। देखिए एक बार लगा दिया। अरे वाह, अरे वाह लवली। কেটে পড় বাবা। ফ্রান্সিস তার সাথে এটাও বলল যে এই পাতার নাকি একটা দৈব শক্তি আছে। যারা ঘোর পাপী, যাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে উপচে পড়ছে, তাদের শরীরে এই প্রাকৃতিক ট্যাটু নাকি কোনো ছাপও ফেলতে পারবে না। আর আমরা সেটার প্রমাণ হাতে নাতে পেয়ে গেলাম। দেখি দাঁড়া তোর উঠে নি তোর ভিজা। তাকে শুধু খেলা আস্তে আস্তে আস্তে। এখানকার কুকুরগুলো হাঁপায় না। না না না, এতটা হেঁটে আসার পর অবশেষে একটা ছোট্ট সুন্দর সমতল জায়গার উপর এসে দাঁড়ালাম। সামনে দুটো কি তিনটে ঘর, চারপাশটা নিস্তব্ধ। সামনে স্তরে স্তরে সাজানো পাহাড়ের ঢেউ। পাহাড়ের বিশাল রূপটা চোখের সামনে আমাদের ধরা দিল। এতটা চড়াই পথ পেরিয়ে এসে আমরা সবাই একসাথে এখানে বসলাম। চারিদিকে এত সবুজ জঙ্গল, দূরে সারি সারি পাহাড়, দু একটা শান্ত ঘরবাড়ি, কারোর মেডিটেশন করার জন্য পারফেক্ট একটা ক্যানভাস। আমাদের সঙ্গী একজন তার ড্রোনটা দিয়ে ক্যামেরায় বন্দি করছিল আমাদের চারপাশটা। তবে এই পাহাড়ি কুকুরগুলো তা দেখে শোরগোল তুলল। একটা নতুন অচেনা উড়ন্ত জীব দেখে প্রথমে বীরদর্পে তেড়ে এলেও ড্রোনের গর্জন আর হাওয়া খেয়ে লেজ গুটিয়ে দৌড়ে পালালো। মুহূর্তটা বেশ উপভোগ্য ছিল। ওই গরুর ঘন্টাটা নাড়াও, কিচ্ছু হবে না। নাড়াও না। আমি তোকে আওয়াজ তখন বলে দিলাম না। তুমি তো ঘন্টা নাড়াতে খুব এক্সপার্ট। আমি এরকম অনেকবার ঘন্টা নাড়িয়েছি, কিন্তু এক সময় এমন নাড়াতাম সবার ঘুম নষ্ট করতাম। তাই জন্য একদিন আমাকে পাড়ায় সবাই মিলে একসঙ্গে মেরেছিল। তারপরে তা ঘন্টাটা কি এটা বাদ হয়ে গেছে নাকি? তারপরে নিজের ঘন্টাটাই কেটে ভাত দিয়ে দিয়েছি। আরে কিং কোবরা, মা কালী কিং কোবরা, মা কালী, ওই কিং কোবরা। কিং কোবরা, এই তো, এই তো। আরে কিং কোবরা, হাই বড়, কি বড়। চলে গেল, চলে গেল। আরে কিং কোবরা, আমি তো দূর থেকে দেখতে পেয়েছি। ওই তো কিং কোবরা, মুখ দিয়ে। সাপ আমি চিনব নি, সাপ আমার বন্ধু। ওই তো মুখ। দাঁড়িয়েছি। আরে ঘুরে ওই তোমরা সত্যি মাইরি, সত্যি। এই ভালো জিনিস দেখালাম, এটার যে এনজয়,
এটার যে এনজয় আর এটার যে সাডেন যে একটা ঘটনা, স্মরণীয় হয়ে থাকে অবশ্যই সবসময়ের জন্য। প্রথমবার আমিও দেখলাম হঠাৎ করে। তার আগে সবসময়ের জন্য কেউ কেউ বিপদে পড়ুক, সবের প্রথমে দৌড়ে পালানোর আগে মিস্টার সৌম্যজিৎ থাকবেই থাকবে। তার আগে যেই থাকুক তাকে পিছনে করার দায়িত্ব সৌম্যজিৎ দাসের। ধীরে ধীরে সন্ধে নেমে আসছে জঙ্গলের পাহাড়ের বুকে, চারিদিকে জঙ্গলে ঘেরা। তো জীবনে প্রথম টাইম এই জঙ্গলে সামনে থেকে আপনাদের কিং কোবরা দেখালাম। মানে আমিও এরকম জঙ্গলে ফার্স্ট টাইম দেখিনি, চিড়িয়াখানায় তো বহুবার দেখেছি, কিন্তু এই ফার্স্ট টাইম জঙ্গলে কিং কোবরা আপনাদের ক্যামেরাতে ভালো করে দেখাতে পারিনি। প্লাস ওই আমার পেছনের জন ভয়ে এমন দৌড় দিল, সাপটা চলে গেল, কিন্তু সামনে থেকে দেখাতে পারতাম যে আমি দেখেছি কোনা তুলে আছে, প্রায় সাইজ 10 ফুটের বেশি। কিং কোবরা সামনে থেকে দেখলাম, একটা আলাদাই পাওয়া হলো। এবার অনেকে ভয় পায়, আমরাও ভয় পাই, কিন্তু তবু জঙ্গলের প্রাণী জঙ্গলে দেখা সেটা একটা আলাদাই অভিজ্ঞতা। এবং যেই অভিজ্ঞতার মানে অর্জন করতে পারলাম আমরা, বিশেষ করে আমি, তো এটাই একটা শান্তি, আলাদা একটা শান্তি। এবং চাই আরও কিছু দেখতে পাই জঙ্গলের প্রাণী, এটাতেই সার্থক আমাদের এই ট্রেকিং, আমাদের এই অ্যাডভেঞ্চার। এই জঙ্গলের অ্যাম্বিয়েন্সটা একটা আলাদাই রকম, চারিদিকে নিস্তব্ধ। যারা অফবিট কিছু একটা খোঁজেন, এটা তাদের জন্য আদর্শ। কারণ দেখুন, আমরা সবাই শহরের ব্যস্ততম কোলাহলে আমাদের একঘেয়েমি এসে গেছে। তো এই একঘেয়েমি থেকে মুক্তির জন্যই আমরা প্রায় সবাই কিছুদিনের জন্যে, 2 দিন হোক, 3 দিন হোক, কি 1 দিন হোক, আমরা একটু শান্ত নিরিবিলি জায়গা খুঁজি, যেখানে প্রকৃতির সাথে আমরা একদম নিবিড়ভাবে মিশে যেতে পারি। তো এটা একটা সেরকমই জায়গা। এবং এই রাস্তাটা মনে হচ্ছে যেন মানে অনন্ত, যত দূর যেতে চাই যেতেই আছি, রাস্তা কিন্তু শেষ হচ্ছে না। তো সন্ধে নেমে যাচ্ছে, আমি এই মুহূর্তে একা আছি, তো বেশি দূর যাওয়াটাও সেফ নয়। আরও সামনে রাস্তা দেখুন অনেকটাই। তো আমি আর বেশি দূর যাচ্ছি না, আমার সবাই সামনে চলে গেছে, আমি একা একা ফিরছি। জঙ্গলের পাখিরা ধীরে ধীরে বাড়ি ফিরে আসছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি ফিল করতে পারছি। এই একাকী, এই অনন্য অভিজ্ঞতা আমাদের মনে সারা জীবনের জন্য গেঁথে থাকবে। হারিয়ে গেছে। দেখুন, আমরা ছোটবেলায় পড়েছিলাম 2 বন্ধু আর ভালুকের গল্প, যেটা আমরা ছোটবেলায় খুব নীতিকথা হিসাবে আমাদের মনে গেঁথে দিয়েছিল প্রাইমারি স্কুলে। দেখলো ইস দো শख्स को, এই গौर से देखिए, ঘর से देखिए, এই মুখ বিপদে পড়ে দৌড় মেরেছিল। শোনো, এই আমি বলে দিচ্ছি, ও বলবে না, আমি বলছি এই দুই কালপ্রিট, কেউ কিং কোবরা দেখে, আমি বলছি কেউ কিং কোবরা দেখে যখন যায়, ঠিক আছে, মানে এটা হচ্ছে নিজের পেছনে নিজে নেওয়া। তো যে জেনে বুঝে নিজে নেবে, সে এ করবে, যখন আমি আসবে তখনই বের করে দিলাম, কিন্তু আমি ওখানে গিয়ে একসময় বের করবো না। না, এটা কারোর কিছু নেওয়া নয়, নেওয়া দেওয়ার কোনো সম্পর্ক নেই।
জঙ্গলে কিংকবরা থেকে যাওয়ার কোনো দরকার ছিল দেখুন, এখানে? জঙ্গলের প্রাণী জঙ্গলে দেখছি, চিড়িয়াখানায় তো আমরা সবাই দ্বিতীয়ত, দেখি, কেন আমি কিংকবরার পিছনে চিড়িয়াখানায় যাবো? আমরা সবাই দেখি, আমি কিন্তু কেন কিংকবরার পিছনে যাবো? কিন্তু পেছনে ব্যাপারটা গিয়ে হচ্ছে কেন তার জঙ্গলের, পেছনে তার আমরা যাওয়া, আমরা তাকে এসছি জঙ্গলে, বিরোধ করবো। জঙ্গলকে কাছ থেকে অনুভব করতে যাই, জঙ্গলকে আরো কাছ থেকে দেখতে যাই। তো তাই বলে জঙ্গলকে কি আমরা কাছ থেকে কিংকবরার দেখা পাশে মানে দাঁড়াবো? জঙ্গলের চারপাশের পরিবেশকে তার মেনে নেওয়া আমাদের নিজের মতো করে। তা সেখানে যদি দেখে আমি একজন তার মানে আমি কিংকবরা দেখে দৌড়াবো, এটা তো ঠিক না, না? একজন যায় ভাঁড়মে, আমি আমার বেঁচে যাই। এই দেখুন, এই হচ্ছে দুই দুই ব্যক্তি, এই তো দুই আমি আমি এই- আমি কি এর সঙ্গ ছেড়ে যে আমি তো একে নিয়ে এসেছি, এই দুই কুলাঙ্গার ব্যক্তি, আমি তো একে নিয়ে এসেছি। এই দুই হচ্ছে কুলাঙ্গার ব্যক্তি, যারা বন্ধুকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজে বাঁচার জন্য প্রাণপণে দৌড়ে যায়। এটাই হচ্ছে, এরা হচ্ছে কলিযুগের, কিংকবরার পেছনে যায় সে কলিযুগের নয় একদম। এরা সাপুড়ে লোক ও কিংকবরার পেছনে যেতে পারে, কিন্তু আমি থোড়ি যাবো, আমি এরা যাবো না। হচ্ছে কলিযুগের মানে প্রকৃত উদাহরণ, ঠিক আছে? এবার আমাদের ফেরার পালা। সাপের মতো এঁকে মেঁকে নিচে নেমে যাওয়া ঢালু রাস্তা ধরে আমরা নামতে শুরু করলাম। চড়াই ওঠার ধকল পেরিয়ে এবার নামার স্বস্তি, আর সাথে একটা মিষ্টি বিকেলের স্মৃতি। আমরা এখন ফিরে চলেছি আমাদের হোমস্টের পথে। আবার পাহাড়ে ওঠা যতটা কঠিন, তার চেয়ে আরো বেশি কঠিন পাহাড় থেকে নামা, কারণ অনেক সাবধানে নামতে হয়। একটু পা ফলস গেলে, পিছলে পড়ে আহত কিংবা খাদে পড়ে বড়সড় দুর্ঘটনা হতে পারে। তো সেই সাবধানেই নামতে হচ্ছে। পাহাড়ের বুকে অন্ধকার নেমে এসছে, রাতের জঙ্গল, রাতের পাহাড় যতটা আকর্ষণীয় ততটাই ঠিক ভয়ঙ্কর, কারণ সন্ধে নেমে অন্ধকার নেমে আসা মানে সমস্ত পোকামাকড় থেকে, বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে জীবজন্তু, তাদের বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, কারণ দিনের আলোয় অতটা বেরোয় না। তো আমাদের একটু সাবধানতা অবলম্বন করে এবং নজর রেখে, পায়ের দিকেও নজর রেখে এবং চারপাশের দিকেও নজর রেখে এগিয়ে যেতে হচ্ছে। চারপাশে ঝিঝি পোকার ডাক, একটা অনবদ্য মুহূর্ত। दादा अच्छा है तो ठीक है, आराम। এই যে তুই মোটামুটি ওর হাতে চশমা দিস নি। আমার আশেপাশে পাহাড়ে প্রায় অন্ধকার প্রায় নেমেই এসেছে। ক্যামেরায় নাইট মোড অন করা আছে, তাই হয়তো বুঝতে পারছেন না, কিন্তু প্রায় অন্ধকার অনেকটাই ঘন হয়ে এসেছে এবং জঙ্গল আরো বিপজ্জনক হয়ে উঠছে ধীরে ধীরে। তবে সত্যি একটা অনবদ্য অভিজ্ঞতা আমার লাইফে, ফার্স্ট টাইম এরকম অন্ধকারে পাহাড়ের জঙ্গলে ট্রেক করে যাওয়া। তো এটাই তো জীবনের সংগ্রহ, কি জন্য আর বেঁচে থাকা। টাকা পয়সা সবার অনেক থাকতে পারে, কিন্তু সেই টাকাকে ভোগ করা, উপভোগ করা, সেটা একটা আলাদা ব্যাপার, এবং সেটা করে ওঠাই জীবনের সার্থকতা।
তো চলুন ধীরে ধীরে আমরা হোমস্টের পথে এগোচ্ছি। অন্ধকার নেমে আসছে। আকাশের লাল আভা ধীরে ধীরে সূর্যাস্ত চলে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, তার লাল আভা রেখে গেছে ক্ষণিকের জন্য। এই গোধূলি আমাদের ভ্রমণের সাক্ষী হয়ে থাকলো চিরন্তন। সব কিছুই শেষ হয়ে যাবে, কিন্তু এই গোধূলিটা, এই পাহাড় সাক্ষী থেকে যাবে এই মুহূর্তের। আমার টর্চ নিয়ে আসা দরকার ছিল, কারণ এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে। ক্যামেরা নাইট মোড বলে বোঝা যাচ্ছে না, কিন্তু টর্চটা নিয়ে আসা জরুরি ছিল। তো তুমি কথা বলোনি, তা তুমি ছেড়ে দিয়ে পালিয়ে যাও, তুমি আবার কথা বলছো। তা পড়ে মরে গেলে তো তুমি আর পরে মরে গেলে আমি তাও আমি ফিরে যেতাম। বলে পাঁচা বললাম যে খুঁজে হচ্ছে তো মাল পাঁচা বলুন বলুন নালে আপনি আমি তুমি ওই এদের যে দৌড়টা তুমি রেকর্ড করলো উপর ও দিয়ে না এটা দিয়ে না এটা দিয়ে মনে হয় আমরা রাস্তা ভুলে গেছিলাম, তারপর আমরা পেয়ে গেছি, আবার লস্ট, আবার আমরা যাচ্ছি। দেখা গেল রাস্তা হারিয়ে গেল আর ঘোরা ফিরতে পারলে না। কিরে, রাস্তা হারিয়ে ফেললি নাকি? আন্দোলন দোলাই মানেই তো রাস্তা হারানো গল্প। আরে আন্দোলন মানেই একটা গল্প। কিং কোবরা বলে তার গাড়ি ছুড়ে দিয়ে তুই কি সাপ কিং কোবরা দেখে বুঝতে পারিনি? তুই মোটাটা তো দেখেছিস? আরে আমি সাপটা দেখছি তো ভালো। দেখি এরকম মোটা দেখেছিস? হ্যাঁ আমি পুরো দেখছি, আমি তো পুরো কাছে গেলাম। আরে আমি কাছে গেলাম, যখন কসকস করে ঘুরে গেল তখন তো আমি দৌড়বাই। আমার আগে দেখি সুভদা নেই, আমার আগে দেখি সুভদা নেই, যখন ঘাস নড়ে শালা লজ্জাও নেই, আমি নেই, লজ্জাও নেই। এই যে পিছন দিকে রাখে না তো সুবোধা আগে বেরিয়েছে, আমি আগে বেরিয়ে যাই। সুবোধা আমার আগে বেরিয়েছে দৌড়ে এখন পর্যন্ত আমি সেকেন্ড হইনি কোনো। আমার ছোটবেলা থেকে অভ্যেস ও আমার ছোটবেলা থেকে অভ্যাস, আমি দৌড়ে সেকেন্ড হইনি। আরে আমি তো আছি, আমি সাপটা আসলে তো আমিও দৌড়াবো। যে দৌড়ে সে কখনো সেকেন্ড হয়নি। ওই সমজিৎ বলছিল ওই রাস্তা দিয়ে, ঠিক আছে, সমজিৎ বলছিল ওই রাস্তা দিয়ে ভুলা, সবাই বলছিল ভুলা গেল, আর সবাই বলছিল মানে। আমি বলছি সুভদা তো বলছিল। আচ্ছা ঠিক আছে, আরে তোরা তো দুজনে একই, ওই তো আজকে প্রমাণ হয়ে গেল। না না আমি এটা বলছিলাম যে উপরে না নিচে, ওই মানে আমরা নিচে থেকে বল না, এই নিজে যদি কেউ কনফিউশন না থাকে তাহলে ঘুরবে কেন? হুম। নাইটে ভিডিও হচ্ছে, নাইটের ভিডিও তো হচ্ছে। ওই সাবধানে নাম। ওই তো দেখলাম আর কত মান সম্মান, আর কত মান সম্মান খোয়াবে। আমাদের আর বাকি সবাই আগে চলে এসেছিল, আমরা চারজনে একটু পিছিয়ে পড়েছিলাম। এতটা হেঁটে আমরা অন্ধকারে রাস্তা খুঁজে আমাদের হোমস্টেতে ফিরে আসার পর আমরা সবাই মিলে ছাদে বসে কিছুটা নিজেদেরকে জিরিয়ে নিলাম। সারাদিনের শেষে বিকেলে একটা ছোট্ট কিন্তু একটা অনবদ্য ট্রেকিং এর পরে সন্ধেবেলা হোমস্টেতে ফিরে এসে এই 1 কাপ গরম চা আর সাথে এই পকোড়া, একটা অসাধারণ অনুভূতি। এটা
এটাই চাই জীবনে, আর কি। সন্ধেবেলা আমরা খবর পেলাম যে পাশে কিছুটা দূরে স্থানীয় একটা দোকান আছে, যেখানে টুকটাক প্রয়োজনীয় ঠান্ডা গরম অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা 4 জনে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করার জন্য। এখন আমরা যাচ্ছি কাছাকাছি একটা দোকানে, সুভা দাস উল্টোপাল্টা জিনিস কিনতে যাচ্ছে। নিজে তো খারাপ, সবাইকে খারাপ করতে চাইছে। লেগ পিস টেগ পিস ফ্রাই পাবেন। হ্যাঁ, তোর লেগ পিসটা দে না, মগ মুরগি পাওয়া যায় কিনা জিজ্ঞাসা কর। দোকানের দাদাটা খুব ভালো মানুষ ছিলেন এবং আমাদের সাথে একটু সুযোগ পেয়ে মজাও করে নিলেন। আর আমরা একটা বিশেষ অনুরোধ করেছিলাম কাকুকে, তো সেটাও রেখেছিলেন উনি হাসি মুখে। क्या है फिर अभी बोल रहा अब ये लोग बोलेगा हाँ जाए उठा है ये उठा हमारे लैंग्वेज से हो गया पार्ले जी हमारे लैंग्वेज से बोलिए नहीं 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 हमारे लैंग्वेज से बोलना ही चाहिए इसका नाम पार्ले जी है ना। पाले जी थे चाय पीने अरे हमारे लैंग्वेज में बोलना चाहिए नहीं नहीं हमारे लैंग्वेज एक टाइम मुरी था हमारे लैंग्वेज में ले लिया फिर चाय कभी हमारे लैंग्वेज से बोलना फिर चाहिए पता नहीं है तो ये नाम है सिखा दीजिए। हमारे ये तो पाले जी तो कंपनी का नाम है हाँ। तो हमारे लैंग्वेज में मांगिए हमारे ना हमारे लैंग्वेज में मांगिए किसी अतुल को फोन करना पड़ेगा, हमारे दोस्त को फोन कीजिए विजन मंडल से आया ना तो विजन तो भी इधर ही है तो विजन ना ना उसको नहीं, हमारा दोस्त है अब वो लोग- दार्जिलिंग का है। लो फोन कीजिए लो छोड़िए 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 हाँ। मजाक हो ठीक है। ये तो मजे का बात है और एक पाले ভালো। जी হুম। এই চিকেনটা দেখতে পাচ্ছেন, চিকেনটা হালকা করে সেদ্ধ হয়েছে, ঠিক আছে? ফুড ব্লগার যেরকম বলে বলবো, বলি হ্যাঁ, ফুড ব্লগারের মতো কি বলে। আচ্ছা, চালটা তো ঝরে ঝরে পড়ছে, তার সঙ্গে একটা সুন্দর চিপস দিয়েছেন, যেটা হচ্ছে র্যাকেটের, মানে হ্যাঁ র্যাকেট টেবিল টেনিসের ইয়ে টাইপের, ঠিক আছে? আলুটা এত সুন্দর নরম তুলতুলে হয়েছে না, যে হাত দিয়ে চেপা যাচ্ছে। হাত দিয়ে হালকা করে মারলে ঝরে আচ্ছা ভেঙে যাচ্ছে। আর মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে না, মানে পুরো দেখুন এই হালকা চাপ দিলে এখন রাত 8:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট। বাইরেটা অন্ধকার এবং আর বেশি অন্ধকারে যাওয়াটাও রিস্কি, সাপ খোপের ভয় তো অবশ্যই, আরও অন্য কিছুও থাকতে পারে। ওই যে আমাদের দূরে হোমস্টে, আমি আরেকটু এগিয়ে যাচ্ছি এই ফিলটা নেওয়ার জন্য। অ্যাম্বিয়েন্সটা দেখুন, আর বেশি যাব না, অন্ধকার লাগছে, ভয়ও লাগছে। আকাশে তারা ফোনে আসছে না। এটা হচ্ছে জঙ্গলের রাতের নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক। আমি বেশিক্ষণ থাকবো না, ফিরে যাই। আজকের মতো গুড নাইট, আবার কাল দেখা হবে।